নমস্কার, আমি বাবা আমি গগা। অ্যান্ড ওয়েলকাম টু দ্য বাঙালি ছোকরাস। আজকে বিচিত্র গল্প, বিচিত্র গল্প, বিচিত্র সংবাদ সমস্ত মিলিয়ে আজকে আমাদের স্টোরিটা। কিসের স্টোরি? আজকে তো এলিয়েন নিয়ে বলবি তুই। ইয়েস, আজকে একটু কন্ট্রোভার্সিয়াল টপিক। কন্ট্রোভার্সিয়াল ঠিক নয়, ওটাকে কি বলে, টিন ফয়েল হ্যাটশিট। আমার মাথায় একটা টিনের টুপি পড়া উচিত ছিল, যদি আমাদের কাছে নেই তাই জন্য পড়তে পারছি না। টিন ফয়েল হ্যাটসির মানেটা কি আগে আমি জানি না। এটা হচ্ছে সেই সব জিনিসগুলো কনস্পিরেসির উপরে, বিভিন্ন ধরনের কনস্পিরেসি, ইউএফএ মানে কনস্পিরেসি, ব্রেন্ডেড কনস্পিরেসি। ব্রেন্ডেড কনস্পিরেসি, এরকম করে বললে আর অপমান করা হয়। ঠিক আছে, দেখ অনেক ঠিক আছে। অনেক মানে এরকম লোক আছে যারা অনেক ভালো, যথেষ্ট ক্যালিবারের, হুম যথেষ্ট রিনাউন্ড, হুম। যথেষ্ট এস্টাবলিশড। না, আমি ওটা বলিনি, আমি বলি টিন ফয়েল হ্যাটসিট কথাটা অর্থ তাহলে ব্রেন্ডেড থিওরি। হ্যাঁ, ওদের কথা অনুযায়ী কি, যারা যারা মানে না, যারা এটার অপোজিটে, তারা বলতে চায় এরা হচ্ছে মাথায় একটা টিনের টুপি পরে নেয়, টিনের টুপি পরে কোনো নিয়ে মানে মানে বুদ্ধি বেসিক্যালি বাইরের বুদ্ধি মাথা ঢোকে না। ফ্যারাডে কেজ পড়ে নেয় যাতে ভেতর থেকে বাইরে না যায়, বাইরে থেকে ভেতর না। এক্স্যাক্ট, টিন ফয়েল, হ্যাঁ টিন ফয়েলটা এই হিসাবে, তাই এই তো? হিসেবে, হ্যাঁ। ঠিক আছে তাই। এবার এইটাতে গল্পটা যে টিন পয়েল হ্যাটশিটে সব আগের দিন তো একটা গল্প দিয়েছিল, হ্যাঁ। যেটা হচ্ছে আমাদের মুন ল্যান্ডিং। ঠিক আছে, মুন ল্যান্ডিং নিয়ে কেন এবার যথেষ্ট ভায়াবেল, ওদের কাছে যুক্তিও ছিল যে এত একবার যাওয়ার পর এখন এত রিসার্চের জায়গা আছে, এখন কেন যাচ্ছে না। ঠিক আছে, সেরকম আজকে যে গল্পটা সেটা হচ্ছে আমাদের রেকর্ডেড হিস্ট্রি, মানে রিসেন্ট রেকর্ডেড হিস্ট্রি অ্যাডভান্স হওয়ার পরে, সেটা কোনটা 90-এর পর থেকে না 2000-এর পর থেকে? 1900 সালের পর থেকে, 1900 সালে। 1900 সালের পর থেকে, যখন মানে গ্লোবালাইজেশন অ্যাকচুয়ালি শুরু হয়েছে, যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে, তারপর থেকে এটা হচ্ছে প্রথম একটা ইভেন্ট, রেকর্ডেড ইভেন্ট, যেটা নিউজ পেপারে পাবলিশ হয়েছিল। ঠিক আছে, রেকর্ডেড নিউজ পেপারে পাবলিশ হওয়া ইউএফও, মানে গলাটা ঝাড় করে এটা হচ্ছে নিউজ পেপারে পাবলিশ হওয়া, ঠিক আছে, 1900 সালের পরে সবচেয়ে ওয়াইডলি স্প্রেড হওয়া একটা ইউএফও ইনসিডেন্ট, ইউএফও স্টোরি। ইউএফও স্টোরি। ঠিক আছে, গল্পটা যেখানে ফার্স্টে হয়েছিল আমেরিকাতে ঘটেছিল। তুই ভালো করে জানিস, আমরা সবাই জানি ইউএফও ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায় আমেরিকা আর এতে ইউরোপ। না না না, ব্যাপারটা হচ্ছে ওটার থেকেও বড় ব্যাপার হচ্ছে যত হয় এইসব জিনিসপত্র হয়, মানে যারা সিনেমা ধর, হ্যাঁ, ওটা পৃথিবী হচ্ছে আমেরিকা, আর কেউ কোনো দেশ নেই, অ্যাটাক আমেরিকাতেই হয়। ব্যাপারটা এখন যেমন আমেরিকাতে যেমন ডাব্লিউডব্লিউ হয়, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, যেখানে শুধুমাত্র আমেরিকানরাই থাকে। মানে বেশি এটা আমেরিকান কোম্পানির মধ্যে বিভিন্ন দেশের লোক থাকে, কিন্তু মানে বেসিক্যালি বুঝতেই পারছিস, যেমন এই সুপার বোল টুর্নামেন্ট, ঠিক আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে, কিন্তু সব কটা টিমই ওদের দেশের। ঠিক আছে, তো এরকম ব্যাপারটা হচ্ছে এইটা। তা এই আজকে যে ঘটনা বলতে চলেছি, এটা হচ্ছে রেকর্ডেড হিস্ট্রি সবচেয়ে বড় একটা কনস্পিরেসি। ঠিক আছে, মানে ফার্স্ট সবচেয়ে বড় কনস্পিরেসি, যেখান থেকে মানে মেনলি এই ইউএফও, ইউএপি, এখন তো ইউএফও বলে, এখন ইউএপি বলে, আগে বলতো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। হ্যাঁ, এখন হয়ে গেছে আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনন। ঠিক আছে, ইউএপি। তো টার্ম চেঞ্জ হতে থাকে, টার্মটা চেঞ্জ হয়েছে থেকে ইউএস গভর্নমেন্টই চেঞ্জ করেছে। তা এইটা ফার্স্ট হয় 1947 সাল। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে 15ই আগস্ট। ঠিক আছে, এটা হচ্ছে জুলাই 1947 সাল 4 তারিখ। ঠিক আছে, জুলাই 4 ওদের স্বাধীনতা দিবস তো? হ্যাঁ, ওদের 4th of জুলাই ওদের স্বাধীনতা দিবস। ওই দিনই হয়েছে। হ্যাঁ, মানে জিনিসটা হয় ওই দিনে, রিপোর্টেড হয় মানে লোক জানাজানি হয় তার পরের দিনে। স্বাভাবিক ব্যাপার, মানে ওদের স্বাধীনতা দিবসে আমেরিকার উপর এলিয়ান অ্যাটাক হয়েছিল। না, অ্যাটাক নয়, বলে দিচ্ছি জিনিসটা এবারে। এবার 4th of জুলাই রাত্রিবেলা ইউএসএর নেভাডা, ঠিক আছে, লাস ভেগাসের নিয়ার বাই এরিয়া নেভাডা, ওখানে একটা ইউএফও ক্র্যাশ করে একটা র্যাঞ্চ মানে তো জানিস, মানে ফার্ম হাউস, মানে ওদের তো ফার্ম হাউস মানে তো বিরাট বড় বড় 3-4টে পাহাড় একজনের র্যাঞ্চের মধ্যে, তারা র্যাঞ্চের মধ্যে একটা ইউএফও ক্র্যাশ করে। হ্যাঁ, এই যে র্যাঞ্চের কথা বললি না, কেন হয় জানিস? কোনো আইডিয়া আছে? না, যদি আমেরিকার ম্যাপটা যদি দেখিস 50% যদি করিস, তার এই 50% মানে হচ্ছে যেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া সাইডটা, একটা নিউ ইয়র্ক সাইডটা, মাঝখান থেকে কাট, এই পাশে থাকে 70% লোক, এই পাশে থাকে 30% লোক। হ্যাঁ, ঠিক আছে, এই অর্ধেকের এই যে সরু স্ট্রিপটা আছে সমুদ্রের ধারে, ক্যালিফোর্নিয়া সাইডটা, ওখানে থাকে হচ্ছে 18% লোক, বাকি যে পুরো জায়গাটা 12% লোক থাকে। তাহলে এক একজনের কত বড় এলাকা হবে? এটা স্বাভাবিক না ব্যাপার, কেন ওখানে বেসিক্যালি নেভাডা এলাকাটা একটা মরুভূমি টাইপের এলাকা, বর্ষা শীতকালে বরফ পড়ে যদিও, কিন্তু এটা মরুভূমি এলাকা, গরমকালে বৃষ্টি হয় না, গরমকালে বৃষ্টি হয় না, শীতকালে বরফ পড়ে। ঠিক আছে, তো নেভাডাতে একটা র্যাঞ্চে ইউএফওটা ক্র্যাশ করে, জানাজানি হয় ব্যাপারটা, তার পরের দিন জানতে পারে যে রাত্রিবেলাটা কিছু হয়, আওয়াজ ফাওয়াজ পায় লোক। ঠিক আছে, পরের দিন জানতে পারে যে এরকম একটা কিছু হয়েছে। তা হওয়ার সময় নেভাডাতে একটা এরিয়াল বেস আছে, ইউএস আর্মি বেস, আর বেসে খবর দিতে
আর্মি বেস থেকে যাকে পাঠায় তার নাম হচ্ছে মেজর উইলিয়াম মার্শাল। হুম। ঠিক আছে, জেসি মার্শাল লোকটার নাম। এই জেসি মার্শাল প্রথম ওই ক্র্যাশ সাইটে আসে, যা র্যাঞ্চ জানায় যে আমাদের এখানে এই জিনিস হয়েছে, হ্যাঁ। হতে সে আসে। সে যখন র্যাঞ্চে আসে, এসে দেখে যে হ্যাঁ একটা সত্যি ক্র্যাশ সাইট, এটা কিছু একটা ক্র্যাশ করেছে, কিছু একটা ক্র্যাশ করেছে। কি ক্র্যাশ করেছে তখন দেখেনি, কেউ দেখে না, দেখেছে মানে বুঝতে পারে না। র্যাঞ্চের যে মালিক, ঠিক আছে, বা আশেপাশে যারা লোক, মানে ওখানে আশেপাশের লোক বলতে জনা 10, হ্যাঁ, মানে নিয়ার বাই এলাকা থেকে 10 জন লোক এসছে। মানে তারাও এসছে ধর অনেকক্ষণ ধরে, মানে প্রায় ঘন্টা গাড়ি চালিয়ে এসছে, আধা ঘন্টা 45 মিনিট গাড়ি চালিয়ে তারা এসছে। ঠিক আছে, যখন হয়েছে এরকম জানাজানি হয়েছে, পাশাপাশি জানিয়েছে, কমিউনিটি স্ট্রং এসছে। তাই এসে দেখছে একটা ক্র্যাশ হয়েছে। ঠিক আছে, ক্র্যাশ থেকে কি পেয়েছে, ক্র্যাশ থেকে পেয়েছে মানে ওই যে টিন ফাইল যেটাকে বলে না, টিন ফাইল হ্যাডশিট কেন বলে, ব্যাপারটা হচ্ছে এখানে যে অবজেক্টটা ওটা রিকভার করে একটা পেপারের মতো, টিন ফয়েল টাইপের একটা পেপারের মতো, যেটা টাচে নরম কিন্তু মারলে শক্ত, ইম্প্যাক্টটা শক্ত। T3 আর্মার যেটা, ওটা কি এই এ থেকে করেছে, মানে ইন্সপায়ার হয়ে করা? এটা আমি জিনিসটা বলছি, যেমন ধর D3 আর্মার আমরা যে রাইডিং এর ক্ষেত্রে বা অনেক স্পোর্টসে ইউজ হয়, এই D3 আর্মারে কি হয়, টাচে নরম, নর্মালি গায়ে থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন ইম্প্যাক্ট হয় ওটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যায়। যদি কেউ মনে হয় জিনিসটা কি ওই যেগুলো রাইডিং গিয়ার জ্যাকেট থাকে এতে থাকে, নিয়ে বার করে ঘুষি মারে বুঝতে পারে। রাইডিং যে থাকে তোর কাছে, বা যদি তোর কাছে না থাকে কোনো বন্ধু বান্ধব থাকে তোমাদের, তার কাছ থেকে তোমরা নিয়ে একবার ওই ভেতরে যে আর্মারটা যেটা হয়, ওই প্রোটেক্টিভ গিয়ারটা ওরা বার করবে, বার করে টিপে দেখবে নরম, ঘুষি মারলে দেখবে পুরো শক্ত। তা বেসিক্যালি ওরকম। আর জিনিসটা মেটালিক বাট অনেক হালকা, মানে কম্পেয়ার টু অনেকে কি বলে যে দেখে ভাবে তো অ্যালুমিনিয়ামের, হলো যে ওয়েটটা হওয়ার কথা, তার থেকেও পাতলা, তার থেকেও হালকা। ঠিক আছে। তা বেসিক্যালি কিছু ওই স্ট্রাকচারাল কিছু কম্পোনেন্ট পাওয়া যায়, ঠিক আছে, এইসব জিনিসগুলো পাওয়া যায়। এই সব জিনিসটা শুধু যে পাওয়া গেছে তা নয়, এটার ইভেন ছবি রয়েছে, ঠিক আছে। তা যখন ওগুলো রিকভার হওয়ার পরে ওগুলোর সাথে ফটো, যেমন যেমন কোনো কিছু হলে যেমন তার এভিডেন্স রাখতে হয়, হ্যাঁ, ফটোগ্রাফি এভিডেন্স রেখেছিল। মিলিটারি যেহেতু রিকভার করেছে, মিলিটারি ফটোগ্রাফিক এভিডেন্স রেখেছে, সমস্ত এভিডেন্স তোমাদের অনলাইনে অ্যাভেলেবেল, ঠিক আছে। তাই এভিডেন্সগুলো নিয়ে সব কিছুগুলো কালেক্ট করে, এবং জেসি মার্শাল যে আর কি রেকর্ড করেছে, সে যখন বেসে ফেরবার সময় তার বাড়িতে অবধি যায়, হ্যাঁ, কেন ও ওখানেই থাকতো, মানে এরিয়াতে থাকতো, যদি এয়ারবেসে কাজ করতো ওই এরিয়াতে থাকতো। তা যাওয়ার সময় নিজে বাড়িতে যায়, বাড়িতে দেখায় জিনিসটা, দেখে তো নিয়ে যায়, দিয়ে আবার নিয়ে যায়, যা হয় তখনকার দিন, মানে অত কড়াকড়ি কিছু ব্যাপার নেই, আর ওখানে থাকেই বা কটা লোক, হ্যাঁ, ঠিক আছে, দেখিয়ে নিয়ে যায়। তা বেসে নিয়ে গিয়ে যে ছবিগুলো পাবলিশ হয় সেগুলো কিন্তু আর্মি বেস থেকে যে পিকচারগুলো পাবলিশ হয়, সেটা একটা নিয়ে প্রেস কনফারেন্স করে, হ্যাঁ পাবলিশ করে। তো তখন যখন প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্সে কিন্তু আর্মি থেকে জানায় যে একটা ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট একটা ক্র্যাশ করেছে, আমরা এটা রিকভার করেছি, করে সেটার এটা হচ্ছে তার যেগুলো আছে বলে পাবলিশ হয় ফার্স্টে, ঠিক আছে। এবার তখন যখন পাবলিশ হয় তখন 1947, অতটা লোকের মধ্যে হইচই পড়ে না। একটা জিনিস হচ্ছে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, মানে তো আর সবসময় যে এলিয়েন হয় তা তো নয়, হ্যাঁ, মানে আমার আইডেন্টিফাই করতে আমি হচ্ছে। জিনিসটা বলছি, আমেরিকা তখনকার দিনে তো বিভিন্ন দেশ বিভিন্নভাবে, তখন ওয়ার্ল্ড ওয়ারের সময় তো প্রচুর ইনোভেশন হয়েছিল, হ্যাঁ। যে কোনো দেশ যে কোনো কিছু বানাতে পারে, হ্যাঁ। তার মধ্যে একটা হতে পারে, এই হিসাবে ওরা বলেছে কি ওরা বেসিক্যালি দিয়েছিল যে মানে ক্রাফটের যে বিল্ডটা, মানে যে জিনিসটা করা হয়েছে, এই মেটেরিয়ালগুলো আমাদের কাছে অরিজিনে নেই, মানে আমাদের অরিজিনে বা আমাদের জ্ঞানেতে নেই, কেননা ওইখানে যে আর্মি বেসটা ছিল, ওই আর্মি বেসটা ছিল কিন্তু আমেরিকার, ওটা ছিল সিক্রেট আর্মি বেস, যেটাতে ওরা করতো বিভিন্ন রকম টেস্ট ফ্লাইট চালাতো, টেস্ট ফ্লাইটগুলো যেগুলো যেমন হচ্ছে ওই প্লেন, ওই বম্বার এইগুলো, তারপরে B-71 বম্বার, এগুলো তো বেসিক্যালি আগে লোক ইউএফও ভাবতো, হ্যাঁ, এগুলো তো আমেরিকারই সিক্রেট প্লেন। তা এইটা যেটা বেরিয়েছিল, সে এইটাতে যেটা ছিল, তারা বেস থেকে জানিয়েছিল এইরকম কোনো জিনিসের উপর আমরা কোনো কাজ করিনি, এই টাইপের জিনিস আমরা জানি না বলে, মানে ওটা আমাদের নয়, এটা বোঝানোর জন্য আর বলছিল যে মোস্ট প্রবাবলি এটা এই অরিজিনেরই নয়, আর্থ অরিজিনের নয়, এখানেই মানে পৃথিবীর কেউ এটা তৈরি করেছে বলে মনে হয় না, ঠিক আছে, জিনিসটা দেখে যেটা মনে হচ্ছে এটা হয়, ঠিক আছে। হওয়ার পরে প্রেসে রিলিজ হয়, ওটা প্রেসে ছাপে, আমেরিকা ওয়াইড পুরো প্রেসে ছাপে, জিনিসটা প্রচার হয়ে যায় যে একটা ইউএফও ক্র্যাশ করেছে এই পেয়েছে। এটা হওয়ার পরে ঠিক পরের দিন এয়ারফোর্স থেকে, মানে আমেরিকান মিলিটারি আবার একটা নতুন জারি করে, প্রেস ব্রিফিং দেয়, ওটা আমরা ভুল বলেছি, দিয়ে বলে যে এটা ইউএফও নয়, ওটা ছিল একটা ওয়েদার বেলুন,
ওয়েদার বেলুন কি হয়ে যায় বিভিন্ন জায়গায় ওয়েদারের যে চেঞ্জেস হ্যাঁ। আকাশে ওটা দেখার জন্য ওরা রাখে তো সেন্সারগুলো থাকে, তো বলছে এটা একটা ওয়েদার বেলুন, আর তখন তো আর হোয়াইট পেস মানে স্যাটেলাইট স্যাটেলাইট ছিল না, তখন তো ওই বেলুনে করেই করতো হ্যাঁ। এগুলো নিতে ডেটাগুলো নিতে বেশি একটা গ্যাস বেলুন ছাড়তো, সেটা যাতে হুম। ডেটা দিতে দিতে তারপরে সেটা নেমে এনে হয়ে গেল। আবার একটা নতুন তা ছাড়তো। বলতে যে গ্যাস বেলুনটা এটা ডিফর্ম করেছে। এবার ওয়েদার বেলুন যেটা হয়, ওয়েদার বেলুনের যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি হয় বা যে যে জিনিসগুলো দিয়ে কম্পোনেন্টগুলো তৈরি হয় ওটা কিন্তু কোনোটার সাথে ম্যাচ করে না। মানে কোনো ওয়েদার বেলুন কিন্তু এই টিন ফয়েলের টাইপের মানে একটা ফয়েল টাইপের কোনো কিছুতে তৈরি না হয় ও তো পলিমার দিয়ে তোর পলিথিনে হ্যাঁ, প্লাস্টিক টাইপের ওই জিনিস দিয়ে তৈরি হয়, রাবারই। না যেটা এটা থাকে প্যারাসুটের, যেটা হ্যাঁ। প্যারাসুট কাপড় যেটাকে বলে, হ্যাঁ, প্যারাসুট তো কাপড় দিয়ে তৈরি হয়। বেসিক্যালি এইটার একটা তো বেলুন তৈরি হলে তো ওয়েট বেশি হয়ে যেত। তা যাই হোক, ইউএস আর্মি ঠিক আছে বলে দিয়েছে এটা হয়েছে, এটা কোনো ব্যাপার নয় বলে এটাকে ডিবাঙ্ক করে দেয়। হুম। ডিবাঙ্ক করে দেওয়ার পর জিনিসটা পুরো চেপে যায়। ঠিক আছে, বুঝতে পারছি 1947 সাল কারো কাছে হাতে হাতে ইনফরমেশন নেই, কিছু নেই। তখন না ইন্টারনেট আছে না যেটুকু খবরে বেরিয়েছে খবরের কাগজগুলোকে করে নিলে শেষ। শেষ। মানে প্রথম দিন বলে দিয়েছে, খবরের কাগজ বার করে দিয়েছে, দ্বিতীয় দিন খবরের কাগজ ডিলিট করে দিয়েছে, মানে জানিয়ে দিল ভুল হয়েছে, অটোমেটিক এবার ওই আস্তে হয়ে যায়। সার্কুলেট করা হয়েছে পরের হ্যাঁ। দিন যেটা দিয়েছে সেটাকে একটু বেশি ফোর্সফুলি সার্কুলেট করা হয়েছে, ক্যাপিটাল থেকে জানিয়েছে, আর্মি থেকে জানিয়েছে, সবাই মিলে ওটাকে মানে ফার্স্ট পেজে হ্যাঁ, নিউজ করে দিয়েছে যাতে ওটা চোখে থাকে, আগেরটা ভুলে যায়। ভুলে যায়, যা হয় তো সেরকম করেছে, করতে জিনিসটা চাপা পড়ে যায়। ইউএফও মানে রজওয়েল ইনসিডেন্টটা চাপা পড়ে যায়। ঠিক আছে, হয়েছিল এটা রজওয়েলে। হুম। ঠিক আছে, নেক্সট তা জিনিসটা পপুলারিটি পায়, একটা বই পাবলিশ হয় 1980 সাল, দ্য রজওয়েল ইনসিডেন্ট। 1980 সাল মানে প্রায় 40 বছর পর, 33 বছর পরে। তো ওই লোকটা ওই সময় ইন্টারভিউ নিয়েছিল না পরে গিয়ে? বাট জেসি মার্সারের যখন করেছিল, যারা আর কি ব্যাপারটাতে ইনভলভ ছিল তারা তো ইয়াং ছিল। মানে ও তার মানে হচ্ছে সেই সময় হয়তো কোন ছোট ছিল কিছু হবে, গল্পটা শুনেছিল, ওর মাথায় ছিল, এর একটা টাইমের পর গিয়ে ও যেমন ওই থ্রিলার যারা লেখে তারা কি করে, বিভিন্ন তার কারোর থেকে গল্প শুনে এটা হয়েছিল, ঠিক আছে, তাদের মনে হলো এটার ভালো স্টোরি প্লট হতে পারে, যারা লেখে, ঠিক আছে, তার শুনে এবার তার থেকে সেই ইনফরমেশন কালেক্ট করা শুরু করলো। হ্যাঁ এবার এটা যেহেতু একটা ডকুমেন্টেড একটা ব্যাপার, তাই জন্য তাদের ইনফরমেশন পাওয়া তো সোজা ছিল। ঠিক আছে, তো 1980 সালে ঠিক আছে বার্টলিস আর উইলিয়াম মোর, ঠিক আছে, এরা দুজন মিলে একটা বইটা পাবলিশ করে, দ্য রজওয়েল ইনসিডেন্ট। এটা এই ব্যাপারটাকে যেটা মানে একটা হিউজলি একটা বুম হয়ে গেছিল বইটা বেসিক্যালি। না তার একটা কারণও আছে। 1947 সালে সেই সময় যতটা না মানে ছিল ওয়াইডলি স্প্রেড মিডিয়া ছিল, 1980 সাল মানে তখন টিভি নিউজ এসে গেছে, হ্যাঁ, টিভি এসে গেছে, তখন একটা খবর সার্কুলেট হওয়া খুব সহজ। একটা বই যদি সেন্সেশন ফেলে তখন সেইগুলো নিয়ে কথা হতো। তখন কম্পিউটারও তৈরি হয়ে গেছে, কম্পিউটার তৈরি হয়েছে কিন্তু ইন্টারনেট চালু হয়নি। মানে তখন একটা ওই যে মানে স্প্রেডিং এর যে ব্যাপারটা, নিউজ বা কিছুকে স্প্রেড করা, হ্যাঁ স্প্রেড করার জন্য টিভিটা তখন তো এসে গেছে না, টিভি তখন 60s মনে হয় আমেরিকার 60s মনে হয় টিভি এসছে, আর ওখানে যত বাড়ি বাড়ি পপুলার ছিল ওই লেট নাইট শো এই শো হ্যাঁ। এইসব জায়গাগুলোতে পপুলারিটি পেতে থাকে। আর বইটা খুবই হিউজ সেলিং একটা বই ছিল, ওয়ান অফ দ্য হাইয়েস্ট সেলিং বই ওর। ঠিক আছে, কারণ এই বইটা মেন স্ট্রিমে যে ইউএফও যে কনস্পিরেসি থিওরিজ বা এক্সেট্রা যেটা গভর্নমেন্ট কভার আপ করে, সেইটা হচ্ছে এটা ফার্স্ট একটা বই যেটা বলতে পারি যেটা এটা হচ্ছে একটা পিলার, ওয়ান অফ দ্য পিলার, দ্য রজওয়েল ইনসিডেন্ট, ওর লেখা এই বইটা। তো এই বইটাতেও পুরোটা ডেসক্রাইব করেছিল কী কী হয়েছিল, গভর্নমেন্ট কী কী করেছে, ঠিক আছে, ওরা কী কী দেখেছে। ঠিক আছে, ইভেন এটার পরে 1960-62 সাল করে ইউএস গভর্নমেন্ট থেকে আরেকটা দেয় যে 1947 সালে রজওয়েল যেটা হয়েছিল এটা ওয়েদার বেলুন ছিল না, এটা ছিল একটা স্পাই বেলুন, অন্য কোনো দেশে স্পাই বেলুন না, স্পাই বেলুন। তা ওটা রজওয়েলের ওই এলাকায় কেন ছিল, ওটা হচ্ছে একটা হাই অল্টিটিউড স্পাই বেলুন, যেটা যে কোনো জায়গায় যদি কোনো ব্লাস্ট হয়, নিউক্লিয়ার টেস্টিং যদি হয়, তা সেটা সে সেন্সার নিতে পারবে, সেন্সারে ডেটা দিতে পারবে। ঠিক আছে, তা বেসিক্যালি এইটা জানায়। ঠিক আছে, তারপরে একবার জানায় যে ওটা প্রজেক্ট মোগল বলে একটা ছিল, তার আন্ডারে ছিল, তার আন্ডারে একটা স্পাই বেলুন ছিল। তা প্রজেক্ট মোগল যেটা সেটা স্টার্টই হয় 1952 সালে, তা স্পাই বেলুন 1947 সালে কী করে যাবে, পসিবল নয়। আচ্ছা, এমনি যে স্পাই বেলুন যে থিওরিটা দিয়েছে, স্পাই বেলুনটা শুরু করেছিল প্রজেক্ট মোগল দিয়ে, তো সেটা তো চালু হয়েছিল 1950-এর দশকে, সেটা 47-এর দশকে তো কথা নয়। এবার যদি আগে থাকতে চালু করতে গেছে তারা জানায়নি, সেটা একটা অন্য ব্যাপার। হ্যাঁ হতে পারে। সিআইএ ডিক্লাসিফাইড যে ডকুমেন্টেশনগুলো এসছে, এখানে একটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে ম্যাজেস্টিক 12 বলে একটা গ্রুপ ছিল। এটা একটা বড় একটা টপিক, ম্যাজেস্টিক 12, যদি তোমাদের ইচ্ছায় বলো তাহলে একটা ভিডিও বানানো যেতেই পারে এরকম আড্ডার ছলে।
সেই ম্যাজেস্টিক 12 কী করে, ম্যাজেস্টিক 12 এটার উপর একটা ইনভেস্টিগেশন করেছিল, সেটা করেছে কিন্তু 1980-র দশকে, তখনের দশকে, তখন কিন্তু হয়নি। তখন যে ডেটাগুলো পেয়েছে সমস্ত ডেটা স্টোরড অ্যান্ড ওই রিপোর্টেড, মানে যেমন হয় না মিলিটারিতে কিছু একটা হলো তার একটা ইনসিডেন্ট রিপোর্ট তৈরি করলো, পার্টিকুলার কী কী পেয়েছে তার ছবি এফে সব কিছু করা আছে, হ্যাঁ রিপোর্ট তৈরি করে একদম সেটাকে সাবমিট করে এবং সেটা আর্কাইভে রেখে দেওয়া। আগে রেখে দেয়। তা এই জিনিসটা গিয়ে ওই যখন ইউএফএ ইনসিডেন্টে, রজওয়েল ইউএফএ ইনসিডেন্ট, তার রজওয়েল ইনসিডেন্ট যখন একটা পপুলারিটি পায় তখন এই জিনিসটা আবার চেগে ওঠে সবার মধ্যে যে ওইটাতে আসল কি হয়েছিল রজওয়েলে সেই দিনকে, ঠিক আছে। তা তার জন্য সমস্ত কিছু খুঁজতে 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 জেসি মার্সেলের ছেলেকে পাওয়া যায়, বুঝলাম, জেসি মার্সেল যে ছিল হ্যাঁ মেজর, ওর ছেলেকে পাওয়া যায়, ওর ছেলেও কোলাবরেট করে, হ্যাঁ আমি দেখেছি এই জিনিস ছোটোবেলায় বাবা এনেছে, তখন ছোটোবেলায়, হ্যাঁ ও পরিষ্কার বলে ছোটোবেলায় দেখেছিলাম এইরম টাইপের জিনিস ছিল, এক্স্যাক্টলি পুরো বলতে পারবো না। বাবা বললো যে এটা এমন একটা জিনিস যেটা আমাদের এখানকার নয়, ওর বাবা বলেছিল যে সেও একজন এয়ারফোর্সের কর্মরত কর্মী ছিল, যে মেজর ছিল, মানে যথেষ্ট তার ইয়ে আছে, ক্লিয়ারেন্স আছে, জানে, বলছি যে আমারও দেখা এটা কিছু না, মনে হচ্ছে এটা আমাদের পৃথিবীর নয়, অন্য কোনো জায়গা থেকে কিছু এসছে, তা সেইটা ওর মনে আছে, সেটাও বলেছে, ঠিক আছে। এই জিনিসটা হতে কি হয়, আস্তে আস্তে কনস্পিরেসিতে বিল্ড হতে থাকছে, কি হচ্ছে অবভিয়াসলি একটা জিনিস কি হয়, এক হচ্ছে স্মৃতি থেকে বলছে, হুম, দু চারটে কথা মানে টার্ম মনে থাকবে, বাকিগুলো নিজেই বানিয়ে বলতে বানিয়ে হবে, বলবে। এটাই স্বাভাবিক হ্যাঁ, না। এবার ও প্রত্যেকটা ইন্টারভিউতে একটা জিনিস বলেছে যে বাবা বলেছিল যে এটা আমাদের অরিজিনেটেড নয়, তো ওটাও বলেছে, কিন্তু এবার ওরা হাত দিয়েছে করেছে, বলছে একটা মানে বেসিক্যালি দেখলে মনে হয় একটা কাগজের মতো, কিন্তু হিট করলে শক্ত, মানে এমন নয় যে ছিঁড়ে চলে যাচ্ছে, ঠিক আছে, এরকম একটা জিনিস বলছে, মেটাল কিন্তু পুরো সফট কাগজের মতো মেটাল, আর প্রচণ্ড হালকা, এইসবগুলো বলে। এইসব জিনিসগুলো থেকে ইউএফও মানে রজওয়েল ইনসিডেন্ট বিশাল ওয়াইডলি পপুলার হয়। এবার রজওয়েলটা কোথায় হচ্ছে, ওটা হচ্ছে নিউ মেক্সিকো, নেভাডা নিউ মেক্সিকোতে রজওয়েল, ঠিক আছে। নেভাডা নিউ মেক্সিকোতে আর কি একটা জিনিস আছে, এরিয়া 51, এক্স্যাক্টলি, এরিয়া 51 কোত্থেকে বুম পেয়েছিল মনে আছে, একটা ভদ্রলোক ছিল জন্মবদ্ধ, বব লাজার, মনে পড়ছে না, বলুন। তুই তো জানিস না, বব লাজার বলে একজন ভদ্রলোক 1990 সালে প্রথম ব্রেক করে, ঠিক আছে, ও এতে চাকরি করতো, এরিয়া 51-এ চাকরি করতো, ঠিক আছে, ওকে ওখান থেকে বার করে দেয়, এয়ারফোর্স থেকে ওকে বার করে দেয়, এবার চাকরি থেকে ওকে বার করে দেয়, ও বাইরে এসে এগিয়ে দেয়, আর বেরোনোর পরে ও কথাগুলো বলে, ওই তো বাইরে এসে এগিয়ে দেয়। হ্যাঁ, কথাগুলো বলে কি জন্য, কথাগুলো বলে নিজেকে বাঁচানোর জন্য, অ্যাকর্ডিং টু বব লাজার, আমি জানি না, ভদ্রলোক এখনো বেঁচে আছে, ও দ্য জো রোগান এক্সপিরিয়েন্সেও এসছে, ঠিক আছে, ও মানে সমস্ত জায়গাতে, আর ওর যে অ্যাকাউন্টটা, মানে ও যে কথাগুলো বলে, ও এই দিন থেকে স্টার্ট করে আজ অব্দি কিন্তু কোনো কথা চেঞ্জ করে নেই, একই কথা বলছে, ওই একই কথা বলছে, এরম হতে পারে মিথ্যে কথা বারবার বলে সত্যি প্রমাণ করার চেষ্টা করছে, হ্যাঁ এটাও হতে পারে, হ্যাঁ, বা একটা স্ক্রিপ্ট তৈরি করে সেটা মুখস্থ করে রেখে দিয়েছে, সেটাকে বা এরমও হতে পারে যে লোকটা সত্যি সত্যিই বলছে, সেটাও হতে পারে। নোবডি উইল নো। এবার বব লাজারের কথা কেন মেনশন করলাম বা এরিয়া 51-এর কথা কেন মেনশন করলাম, অ্যাকর্ডিং টু বব লাজার যখন বলেছিল রজওয়েল ইনসিডেন্টটা হয়েছিল, এটা পপুলার হয়েছিল, সবাই ইউএস গভর্নমেন্টকে কোশ্চেন করেছিল কী হয়েছিল অ্যাকচুয়ালি বলতে, তখন ইউএস গভর্নমেন্ট তারপরে আবার একটা প্রেস রিলিজ দেয়, মানে ওদের মিলিটারিকে দিয়ে, বইটা বেরোনোর পর, হ্যাঁ, মানে যখন উত্তাল হয়েছিল তখন আবার বলেছিল যে না এসব কিছু হয়নি, এই জিনিস পাওয়া গেছে সবই স্পাই বেলুন এই সেই, আর কিছু ক্লাসিফাইড জিনিসপত্র আছে যেটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু, সেটা আমরা বলতে পারবো না, ওকে, তো অবভিয়াসলি সব দেশই পারে না। তো যখন বব লাজার বেরিয়ে আসে, বব লাজার এসে বলে যে ও এরিয়া 51-এ কাজ করেছে, ঠিক আছে, S4 হ্যাঙ্গার 4 S4-এ, ঠিক আছে, তা সেখানে ও এলিয়েন ক্রাফট দেখেছে, ইউএফও যেটাকে বলে ফ্লাইং ডিস্ক, ও দেখেছে, ও ইভেন একটা ইউএফওর ভেতর ঢুকেছে, ঠিক আছে, আর ওটার যে প্রপালশন সিস্টেম মানে কিরম করে উড়ে আর কি, বেসিক্যালি আমাদের এখানে কি রকেটের পেছনে আগুন লাগিয়ে দেয় উড়ে যায়, রকেটের পিছনে আগুন লাগাতে গেলে রকেট ওড়ে, বা হচ্ছে যে আমাদের এখানে ফ্লাইং অবজেক্ট হচ্ছে তো থ্রাস্ট তৈরি করে, সেই থ্রাস্টের জন্য, মানে বেসিক্যালি স্পিডের জন্য জাস্ট থ্রাস্ট, ওটাই তো বলছি। কিন্তু ইউএফও থিওরিজ বা এইগুলো যেগুলো হচ্ছে কি বলে ওটাকে, হ্যাঁ, ডিস্ক হয় কখনো, মানে অনেক কিছু আছে, একটা ডিস্ক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিস্কটাই দেখায়, কিন্তু এটা ওইটাতে হবার করবে কি করে, হবার করবে তখন, আগেকার দিনে তো এত চিন্তা ভাবনা ছিল না, আগেকার দিনে ইউএফও ছিল মানে কিছু একটাতে ভাবে ওড়ে, অনেকে তো ওখানে পাখা লাগানো থাকে ওই জন্য এরম করে ওড়ে, যেমন হেলিকপ্টার যেমন ওড়ে, ওই ডিস্কটার ভেতরে পাখা লাগানো ওর জন্য ওরম করে ভেসে থাকে, হ্যাঁ এইটা একটা ডিস্কের সাইডে পাখা লাগানো হচ্ছে, উপর থেকে হাওয়াটা এ করছে, কিন্তু স্পিড বাড়বে না, স্পিড বাড়বে না, তো বেসিক্যালি দেখ মানুষ যখন যেটা দেখছে সেটা অনুযায়ী মানুষ তো চিন্তা করছে,
তা এই বব লাজার বলে বস্তুটা ব্যক্তি, বস্তু না মানে বস্তু এই কারণেই বলছি কারণ এই লোকটা একটা অ্যাকচুয়ালি বস্তুর মতো, ঠিক আছে, মানে এই লোকটার ওপর প্রচন্ড রকম অ্যাটাক হয়েছে, পার্সোনাল অ্যাটাক এসি সব রকম কিছু হয়েছে, লোকটা সব কিছুকে আরামসে ঝেলে দিয়েছে, ঠিক আছে, লোকটা খারাপ লাগে, লোকটা নিজে বলেছে, ঠিক আছে, ইমোশনালি বলেছে যে আমাকে লোক এরম করে মানে অপমান করে যে আমার খারাপ লাগে, কিন্তু কি করছে এটা আমি দেখেছি সেটাই বলছি, আমি আমার অ্যাকাউন্টটা বলছি, বিশ্বাস করলে বিশ্বাস করো, না বিশ্বাস করলে না করো, কিন্তু আমি তোমাকে বলছি না যে আমাকে বিশ্বাস করতে হবে, আমি তোমাকে বলছি আমি কি বলেছি, এবার তো এই লোক আমি কি দেখেছি যেটা বব লাজার বলে যে ওগুলো ওড়ার জন্য একটা অ্যান্টি গ্র্যাভিটি ফিল্ড তৈরি করে ওড়ে, আর হ্যাঁ। সেই প্রপালসার সিস্টেম যেটা দিয়ে চলে সেটা হচ্ছে এলিমেন্ট 115, যেটা আমাদের পিরিয়ডিক টেবিলে নেই। পিরিয়ডিক টেবিলে তো আছে, আমি তো জানি আছে, আমি বল হুম, এই তো ম্যাসকোলোভিয়ান বলে এলিমেন্টটা রয়েছে, ওটা এটা আছে নয়, এটা এসছে 2000 সালের পরে, 2003 সাল মোস্ট প্রবাবলি, এটা সিনথেসাইজ একটা এলিমেন্ট। ও ম্যাসকোলোভিয়ান হ্যাঁ। 2003 সালে আবিষ্কার হয়েছে, এটা জয়েন্টার টিম মস্কোতে একটা এক্সপেরিমেন্টে এটা আবিষ্কার হয়। কোলাইড করে বিভিন্ন পার্টিকেলকে এলিমেন্ট 115 আবিষ্কার করা হয়। আর এটা তুই বলছিস 90 সালে, 1990 91 সাল, 13-14 বছর আগেও বলছে। আর 14 বছর আগেও বলছে যে এলিমেন্ট 115। এবার একটা জিনিস ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে এলিমেন্ট 115টা আবিষ্কার করেছি, আমাদের পিরিয়ডিক টেবিলে এলিমেন্ট 115টা এসে গেছে, কিন্তু এই এলিমেন্ট 115টা স্টেবল নয়। হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ মানে তো কোনো স্টেবল মানে বেগে বেগে নিচের দিকে যাবেই। ব্যাপারটা হচ্ছে মানে যে এলিমেন্টটা যে পাওয়া গেছে সেটা রেডিও অ্যাক্টিভ ছাড়া সেটা স্টেবল নয়, মানে কিন্তু বব লাজার যে এলিমেন্টের কথা বলছে সেটা স্টেবল এবং সেটা রেডিও অ্যাক্টিভ নয়, সেটা অটোমেটিক ডিকে হয়ে যায় না, তাকে ডিকে করানো করানো হয়, ঠিক আছে। তাই এবার এই ব্যাপারটাতে বব লাজার একটা জিনিস বলেছিল, ঠিক আছে, বা বাকি সায়েন্টিস্টরা একটা জিনিস বলে, সমস্ত এলিমেন্ট যেগুলো আছে তাদের তো বিভিন্ন রকমের আইসোটোপ থাকে, যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ রয়েছে, হ্যাঁ 3টে না 4টে রয়েছে, হিলিয়ামের আইসোটোপ রয়েছে, হ্যাঁ এরকম 115 তো আরো আইসোটোপ থাকতে পারে যেটা আমরা এখন আবিষ্কার করতে পারিনি। তো বেসিক্যালি ওটা একটা অন্য আইসোটোপ হতে পারে যেটা আবিষ্কার করেছে, আর যেটা ওর কাছে ছিল সেটা অন্য আইসোটোপ হচ্ছে। যেটা ওখানে রয়েছে। হ্যাঁ, বলছো বেসিক্যালি বব লাজারে কেন টানলাম, বব লাজারে যখন মানে 1980 সালে বইটা আসার পর যখন নিউজটা বুম হয়ে গেছিল, রজওয়েল ইনসিডেন্ট সবার কাছে একটা ওয়েল নোন একটা ইয়ে হয়েছিল, হ্যাঁ সবাই করছিল, বা ওই রজওয়েল ইনসিডেন্টের সময় যে আর্মি ট্রাক এসছিল, মানে জিনিসপত্র নিয়ে যেতে ট্রাকও এসছিল, সব কিছু এসছিল, কারণ ওই জিনিসপত্রগুলো ওখান থেকে যখন এয়ারবেসে ট্রান্সফার হয়, কিছু জিনিস জেসি মার্সেল নিয়ে গেছিল। তোকে যখন প্রথম গল্পটা আমি যখন বলা শুরু করি তখন দেখা যায় সবটা হয়তো জেসি মার্সেল নিয়ে যাচ্ছিলো, অ্যাকচুয়ালি তা নয়, জেসি মার্সেল কিছু জিনিস নিয়ে যাচ্ছিল, আর গোটা এরিয়াটা আর্মি সিল্ড অফ করে দিয়েছিল ক্র্যাশ সাইটটা, আর ওখানে ক্র্যাশ হয়েছিল দুটো, অ্যাকর্ডিং টু দ্য লোডস, বিভিন্ন গল্প বা বিভিন্ন লোকের যে কথা, দুটো ক্র্যাশ হয়েছিল, দুটো ক্র্যাশ সাইটই রিকভার করা হয়। আর্মি ট্রাক এসেছিল, যে ট্রাকে করে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হয়েছিল, সেই আর্মি ট্রাকগুলোতে নাকি বডিও নিয়ে যাওয়া হয়েছিল। এটা কে বলছে? মানে এটা হচ্ছে কনস্পিরেসিস, ঠিক আছে, যেই কারণে ইউএস গভর্নমেন্ট এত তৎপরতার সাথে এতগুলো রিপোর্ট বার করেছিল। প্রথম দিনে ওইগুলো নিয়ে গিয়ে এরিয়াটা সিল করে দিয়ে চলে গেছিল। হ্যাঁ, সেকেন্ড দিন যখন বাইরে বাকিগুলো রিকভার করে তখন বডি ফডিগুলো পায়, তখনই ওরা জানায় যে না এটা ওয়েদার বেলুন ছিল, যাতে ওটা ধামা চাপা পড়ে যেতে পারে। তো এরকম ব্যাপার। হ্যাঁ, এইরকম টাইপের জিনিস, যেমন মিলিটারি যেমন করে ফার্স্ট দিন করতে করতে যখন ঢুকেছে তাতে মানে সন্ধ্যা হয়ে গেছে, যখন ঢুকতে পেরেছে ওটা, ঠিক আছে, সবটা একবার রিকভার করতে পারেনি, পরের দিন বাকিটা করে নিয়ে গেছে। জেসি মার্সেল তখন যে জিনিসটা সামনে পেয়েছিল এখন নিয়ে উল্টা, হ্যাঁ, যেটা নিয়ে আর কি ওখানে প্রেস কনফারেন্সটা হয়েছিল, প্রেস ব্রিফিং এ বেসিক্যালি সব কিছু জিনিস তো দেখাবে না, সার্টেন কিছু অ্যামাউন্টই দেখিয়েছে, সেই অ্যামাউন্টটাই কিন্তু জেসি মার্সেল তুলে নিয়ে গেছিল, যেটা তুলে হাতে তুলে ছবি দেওয়া আছে, উইকিপিডিয়াতে পাবে। তো ওই জিনিসটা হওয়ার পরে সবাই বলেছে যে বডি রিকভার হয়েছে, এবং বব লাজার যখন বলেছিল যে এরিয়া 51-এ কিন্তু অ্যাক্টিভ এলিয়ান রয়েছে, অ্যাক্টিভ এলিয়ান ইন দ্য সেন্স অ্যাক্টিভ বেঁচে রয়েছে, জীবিত, ইয়েস, তারা আছে, ঠিক আছে। এবার কিরম ভাবে আছে, আছে বা কোন আছে সেটা কেউ জানে না, ঠিক আছে, তারা আছে। তা এইটা ইউএফও ইনসিডেন্ট, রজওয়েল ইনসিডেন্টটা ঘিরে যখন এই বইটা প্রচণ্ড পপুলার হয়, বইটা পপুলার হওয়ার পরে ঠিক বইটা বেরোনোর 10 থেকে 11 বছরের মধ্যে আসে বব লাজার। বব লাজার এমন একটা লোক, এবার লোকটার যথেষ্ট ভালো ক্রেডিবিলিটি ছিল, লোকটা নিজের গাড়িকে জেট ইঞ্জিন লাগিয়েছিল গাড়িতে, তার জন্য নিউজ পেপারেও পাবলিশ হয়েছিল, ছবি সমেত পাবলিশ হয়েছে যে একটা এমন পাগল যে গাড়িতে জেট ইঞ্জিন লাগিয়েছে, হন্ডা একটা সিভিক গাড়ি না কি গাড়ি ছিল, তাতে জেট ইঞ্জিন লাগিয়ে ঘুরে বেড়াতো অফিসে তো নাকি। হ্যাঁ, এরকম একটা পাগল, মানে আমেরিকা,
ঠিক আছে, আমি হাসতেও পারি, ঠিক আছে, আমি মানে ক্রেডিবিলিটি, লোকটা মানে বলছে আমি যে ক্রেডিবল একজন সায়েন্টিস্ট। মানে ও যে সায়েন্টিস্ট ছিল, একটা জেট ইঞ্জিনকে একটা গাড়ির ইঞ্জিনের মধ্যে হ্যাঁ। লাগিয়ে দিয়েছে। আচ্ছা, নিজের বাড়িতে পার্টিকেল এক্সেলেটর বানিয়েছিল, ঠিক আছে, মানে পাগলা যখন যা হয় যা পেরেছে তা ব্যাপারটা হচ্ছে ওই লোকটা কিন্তু যখন এই রজার ইনসিডেন্টটা বেসিক্যালি এখনকার দিনে এটা মিথে রয়ে গেছে, মিথ মানে যারা ইউএফও কনস্পিরেসিতে বিশ্বাস করে তাদের জন্য এটা রজয়েল হচ্ছে একটা মেকা, মানে এখান থেকেই সব কিছু স্টার্ট। যদিও আবার ইতিহাস ঘাটলে আরো পুরনো পাওয়া যায়, অনেক যুদ্ধের সময় বলতো যে আকাশ থেকে যে রথ নেমে আসতো এই করে আসতো, অনেকের কথা অনুযায়ী এটা তো এরম মতো একটা ভগবানের রথ যেটা ভাবছি আমরা, সেটা তো এরম মতো তারা এলিয়ানরা নেমে আসতো, এরকম একটা এইসব থিওরিজ আছে, এসবের মধ্যে যাচ্ছি না। তা এই ইউএফও মানে রজওয়েল ইনসিডেন্ট এটা অ্যাকচুয়ালি সেই ব্যাকবোন তৈরি করেছে যার উপর থেকে দাঁড়িয়ে এই যে বিভিন্ন কনস্পিরেসি থিওরি অ্যাবাউট এলিয়েন লাইফ ফর্ম, মানে ইন্টেলিজেন্ট লাইফ ফর্ম আদার দ্যান পৃথিবীর, ঠিক আছে, এইসবগুলো এস্টাবলিশ হতে শুরু করে, আর যেগুলোর মধ্যে দিয়ে এখনকার যে মানে ইউএফও যে স্টেজটা, হ্যাঁ, মানে যারা আর কি এই ইটি মানে এক্সট্রাটেরেস্ট্রিয়ালে বিশ্বাস করে বা যে এলিয়েন ক্রাফটে বিশ্বাস করে, তাদের হচ্ছে সবার হচ্ছে বেস পয়েন্ট স্টার্টিং মানে শুরুর পয়েন্ট যেখান থেকে ঘটনাটার হচ্ছে হোয়াইট স্পেড একটা নিউজ হয়েছিল, সেটা হচ্ছে রজওয়েল ইনসিডেন্ট। মানে ওইটা হচ্ছে কি বলবো, স্টেপিং স্টোন, ফার্স্ট স্টোন যেখানে পা দিয়েছে মানুষ বলতে গেলে। ফার্স্ট যে ইউএফও অ্যাক্টিভিটি নিয়ে যদি কারোর যদি ইন্টারেস্ট থাকে, যদি কেউ ইন্টারেস্টেড হয় ইউএফও নিয়ে, তাহলে গিয়ে রজওয়েল ইনসিডেন্ট হাজারো ভিডিওতে যারা প্রচুর পয়েন্ট বাই পয়েন্ট ডিসক্রিপশন করে করে বলেছে, আমরা একটা ক্যাজুয়াল গল্পের মতো শোনালাম। এবার এটার পরে মানে এটার ফলে ওখানে লাভটা কি হয়েছে, মানে একটা তো ইউএফও ইনসিডেন্ট হলো, ছড়ালো সমস্ত কিছু, একটা মডার্ন একটা কাল্ট তৈরি করে দিল, তারপরে এটা থেকে লাভ কি হলো? এবার নেভাডা, ইউএস, এরিয়া 51 এগুলো সব কাছাকাছি এলাকা, মানে কাছাকাছি এরিয়া ইন দ্য সেন্স একটা স্টেটের মধ্যে একটা এর মধ্যে, আমাদের এখানে মতো কাছাকাছি নয়, 100-200 কিলোমিটার দূরে দূরে দূরে, তার থেকেও বেশি। হওয়ার পরে কি হলো, এই জায়গাগুলো টুরিস্ট স্পট হয়ে গেল, হটস্পট, দিজ আর দ্য হটস্পট। যারা মানে এলিয়েন ফেলিয়েনে বিশ্বাস করে বা ইউএফও হান্টিং করে, তারা এইসব জায়গাগুলোতে গিয়ে ক্যাম্পিং করে। ওই যেমন আমি একটা ভিডিও দেখেছিলাম, এরিয়া 51-এর পাশাপাশি একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপর গিয়ে লোক ক্যাম্পিং করতো, ভেতরে কি আছে দেখবে। এরিয়া 51-এ যে পাহাড় ছিল, সেই পাহাড়ের উপর লোক ক্যাম্পিং করতো। এই পাহাড়টা মোস্ট প্রবাবলি 1990s এই পাহাড়টাকে ওই এলাকাটা দখল করে নেয়, মিলিটারি দখল করে নেয়, ওর মধ্যে ঢুকিয়ে দেয়, এবং একটা প্রাইভেট সিকিউরিটি ফোর্স বেসিক্যালি ওরা মিলিটারি সিকিউরিটি রয়েছে, কিন্তু ওটা প্রাইভেট, ওদের হচ্ছে প্রাইভেট সিকিউরিটি ফোর্স, আর সমস্ত জায়গাটা কিন্তু করা, ট্যাপ করা, হ্যাঁ, মানে বেসিক্যালি যেটা এরিয়া 451 এলাকাও নয়, তুই ওদের কাছে খবর চলে যায়। হ্যাঁ, ওদের এলাকাও নয়, যেটা ওদের এলাকা ফেন্সিং করা আছে, যেটা ওদের এলাকাও নয় সেই এলাকাটাও ওরা ফেন্সিং করে রেখেছে, বাফার জোন একটা, মানে প্রায় 1-1.5 কিলোমিটার এলাকা ওরা করে রেখেছে, সেন্সার লাগিয়ে রেখেছে। হ্যাঁ, ওই তো বলছি, ঠিক আছে। তো বেসিক্যালি এরিয়া 51-তে প্রচুর লড়াই, যদি তোমরা চাও মানে এরিয়া 51 কোত্থেকে এসছে, ঠিক আছে, কিরম করে এরিয়া 51টা এরিয়া 51-এ পপুলার হলো, মানে ইউএফও নিয়ে এটা পপুলার থিওরি তাদের মধ্যে কেন পপুলার হয়েছে। হ্যাঁ, আর বব লাজার কোত্থেকে এলো, কি করতো, যদি জানতে চাও জানাবে, কমেন্টে জানাবো। আর এই রজওয়েল ইনসিডেন্ট এইটা ওই এলাকাটাকে, ইউএসএর ওই নেভাডা এলাকাটাকে, ঠিক আছে, এটাকে একটা টুরিস্ট হটস্পট বানিয়ে দিয়েছে ইউএফও ট্যুরিজম। হ্যাঁ, বিভিন্ন ধরনের ওই মার্চেন্ডাইজ পাবে সমস্ত। আমি একটা এতে দেখেছিলাম, ওই ভিডিওটাতে দেখেছিলাম, একখানা ওখানে একজন লোক আছে যার ডাইনার রয়েছে, কাছাকাছির মধ্যে, সেই ডাইনারে পুরো এতে ছবি লাগানো রয়েছে, ইউএফওর ছবি, বলে ও বলে এগুলো সব ইউএফওর ছবি। বিভিন্ন যারা আছে ছবি, মানে যারা ক্যাম্পিং করতে আছে তারা ছবি টবি তোলে, এইগুলো যে দিয়ে যায় সেগুলোকেই বাদে, ওটার নাম হচ্ছে এক্সট্রাটেরেস্ট্রিয়াল ক্যাফে। হ্যাঁ, ওটা খুব পপুলার, ওখানে একটা টুরিস্ট স্পটের মধ্যে সবচেয়ে পপুলার টুরিস্ট স্পট। ওখানে যে ছবি টবিগুলো দেখতে আসে, ওগুলো যারা ওখানে আসে খেতে আসে করতে আসে, না ফার্স্ট ও শুরু করেছিল নিজে এক তোলা ছবি একটা দুটো দিয়েছিল, তারপর বাকিরা সবাই কন্ট্রিবিউট করতে থাকে ওখানে ছবি। হ্যাঁ, তো বেসিক্যালি এটা শুনেছিল, এখন ওর হয়ে গেছে পুরো ছবি গ্যালারি টাইপ হয়ে গেছে, একটা টুরিস্ট ডেস্টিনেশন ওই ক্যাফেটা, ঠিক আছে। আর ওইখানে সমস্ত কিছু ওই লাগোয়া এলাকা সমস্ত কিছু, প্রচুর লোক কিন্তু ওখানে যায় শুধুমাত্র ওই ইউএফওর জন্য, ইউএফও সাইটিং করবে বলে। রাত্রিবেলা জেগে বসতে হবে, ক্যাম্পিং করবে, নাইট ক্যাম্পিং করবে, ঠান্ডা যদিও তার মধ্যে নাইট ক্যাম্পিং, আকাশ ক্লিয়ার, ঠিক আছে, ওখানে মাঝখানে তো আকাশ ক্লিয়ার থাকবে। এবার তা অনেকের কথা হচ্ছে যে
যারা ইউএফও নেই, যারা আর কি স্কেপটিক, তারা বলে ওখানে কেন ইউএফও থাকতে হবে, তা শহরের দিকে আসবে না, শহরের দিকে হবে, বড় শহর ওয়াশিংটন ডিসিতে হলো, নিউ ইয়র্কে হলো, ক্যালিফোর্নিয়া হতে পারে। ক্যালিফোর্নিয়া হতে পারে, ঠিক আছে, কেন ওইখানে কেন হবে, একটা মরুভূমির মাঝখানে। তো অ্যাকর্ডিং টু সাম কনস্পিরেসি থিওরিস্ট, যারা খুব রিনাউন্ড কনস্পিরেসি থিওরিস্ট, তাদের কথা অনুযায়ী ইউএসএর এই নেভাডার এলাকাটা হচ্ছে অ্যাটমিক বম্বের টেস্টিং জোন। মানে ওরা যখন ওই নিউক্লিয়ার বম্ব ডেভেলপ করছিল তখন ওখানে ওরা টেস্ট করতো। হ্যাঁ, টেস্টিংগুলো ওখানে। আর যেখানে নিউক্লিয়ার ওয়েপেন টেস্টিং হয় বা যেখানে নিউক্লিয়ার ওয়েপেন স্টোর্ড হয়, এইখানেই কিন্তু ইউএফও সাইটিং বেশি হয়। ওই যেমন তুই আগের দিন যেটা বলছিলিস, এটা করার আগে কতক্ষণ অফ হয়ে গেছিল। হ্যাঁ, তা ওইগুলো হচ্ছে, এইগুলো সব নোট থেকে আস্তে আস্তে এসছে। আর এই নোটগুলোর মাধ্যমে ওই এলাকার কিন্তু একটা ট্যুরিজম বিজনেস তৈরি হয়েছে। এবার আমাদের বিচিত্র খবরে যেটাকে বললাম, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্যুরিজম তৈরি হয়, ঠিক আছে। ইউএফও ট্যুরিজম যে আমেরিকায় তৈরি হয়েছে তার মেন শিপিং স্টোন হচ্ছে রসওয়েল ইনসিডেন্ট, ঠিক আছে। এই বই, যে বইটা সমস্ত কিছুর গল্প স্টার্ট, কিন্তু ওই গল্প হয়েছে 1947 সালে, হ্যাঁ, যা ঘটনা ঘটেছিল 1980 সালে এসে বই লেখা হয়, হ্যাঁ, 90 সালে ওই জায়গাটা টুরিস্ট স্পটে পরিণত হয়। আর বিশ্বাস করতে হয়তো অসুবিধা হবে, কিন্তু যত ইউএফও ইনসিডেন্ট, যত প্যারানর্মাল ইনসিডেন্ট, এভরিথিং স্টার্টস উইথ এ বুক। হ্যাঁ, সব কিছুর কিন্তু একটা বই থাকে, সেই বইটা হচ্ছে বইটার পপুলারিটি পাওয়ার পরে কিন্তু সেটা হয়। সেই ঘটনাটাকে নিয়ে হ্যাঁ, ছোটাছুটি লাফালাফি সব তৈরি হয়। ইউএসএর এত কিছু হওয়ার পিছনে আর একটা সবচেয়ে বড়, মানে এইসব জিনিসগুলো বারবার চাড়া দিয়ে ওঠার পেছনে আর একটা কারণ আছে। 2002 সাল বা 2003 সাল প্রথম ওই পেন্টাগন থেকে কিছু ভিডিও ডিক্লাসিফাই করে, যেটা নিউ ইয়র্ক টাইমসে দেখায়, নিউ ইয়র্ক টাইমসে পাবলিশ হয়, ঠিক আছে, ওখানকার বড় বড় নিউজ মিডিয়ারা দেখায়। এটা হচ্ছে একটা টিকট্যাক অবজেক্ট বলে একটা জিনিস ছিল, টিকট্যাক ইউএফও ইনসিডেন্ট। যদি তোমরা চাও তাহলে ওটাতে একটা এপিসোড করা যেতে পারে। ওই টিকট্যাক ইউএফও ইনসিডেন্ট, যেটা কিন্তু এগুলোকে ওয়াইডলি পপুলার করে দেয়। ওখানে কিন্তু মিলিটারি প্লেনের পাইলট যারা ছিল তাদের যে এয়ার ক্যামেরা, এমিং যে ক্যামেরা, ফাইটার জেটে যে এম করার ক্যামেরা, বা মানে যেটা গোয়ালে ঘুরবে, হ্যাঁ যেটা কোরালে ঘুরবে, ওই যে ক্যামেরা, ওর যে ইনফ্রারেড ক্যামেরা, সেই ক্যামেরাতে ক্যাপচার্ড একটা ভিডিও, ঠিক আছে, যেটাতে কিন্তু ওই ডিউরিং দ্যাট ওরা যে কথা বলছে সেগুলো তো রেকর্ডেড, এভরিথিং ওখানে, এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং রেকর্ড ওদের ব্ল্যাক বক্সে। তা ওই জিনিসটা ওরা সাবমিট করেছিল, সেই জিনিসটা ইউএস গভর্নমেন্ট সেটাকে পাবলিক করে, ঠিক আছে। এটা হয়েছিল বেশ তার অনেক দিন আগে, 2002 সাল ফুইসাল করে হয়েছে, যেটা পাবলিশ হয় 2019 বা 18 বা 19 বা 20 এরকম সময় একটা করে পাবলিশ হয়, যার পরে ওটা কিন্তু একদম বুম করে যায়। তারপরে এই সব জিনিসগুলো যে বারবার কেন আমেরিকাতেই ফিরে আসে, এবার অনেকে বলতে পারে যে আমেরিকা থেকে, আমারও একটা ফার্স্টে কোশ্চেন ছিল যখন প্রথম আমি এইগুলো যখন মানে পাই, আওয়াজ পাই যে সবসময় কেন ইউএসএতে হয়, ঠিক আছে। তো এবার যদি কেউ একটুখানি ডিপ ডাইভ করে ব্যাপারটাতে, যদি কারো ইচ্ছা থাকে যদি একটুখানি বেশি খোঁজ খবর পাবো, তারা দেখবি ইউএফও জিনিসগুলো শুধু আমেরিকাতে নয়, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ডই হয়। আমেরিকাতে বেশি এটা হয়, তার কারণ হচ্ছে ওখানে লোক সংখ্যাটা একটা কম। মানে যেটা আমরা এখানে ভাবি যে লোক সংখ্যা কম মানে কি, আমাদের এখানে কি ঘিঞ্জি লোক, হ্যাঁ, তো তুই অলরেডি তুই নিজেকে নিয়ে ব্যস্ত বেসিক্যালি। তো ওই সব জায়গায় কি, যেখানে লোক সংখ্যা কম, তো কাজ মিটে যাবে, তারপরে তো তুই ফাঁকা টাইম প্রচুর, হ্যাঁ যে টাইমে তুই এইসবগুলো করতে পারি, আমাদের এখানে ওই টাইমটা কম। হ্যাঁ, মানে তুই আজকালকার দিনে আমাদের কাছেই কত সময় আছে, বেশি সময় নেই, কোনো রকমের ঘুমানোর আর খাওয়ার সময়টা থাকে, বাকি সময়টা কিছু না কিছু করছি আমরা কাজ। হ্যাঁ, ওদের পেছনে লাইফস্টাইলটা কীরকম, ওরা একটা বাধা টাইমই কাজ করে, এটা ওদের দেশের একটা ভালো জিনিস, সবকটা এগিয়ে যাওয়া প্রোগ্রেসিভ দেশের ভালো জিনিস। তোকে একটা বাধা টাইম কাজ করতে হয়, বাকি টাইম তুই মানে ওই রিক্রিয়েশনে থাকলি, রেস্ট করলি, রিক্রিয়েশনে থাকলি। তো এইটার জন্য বেসিক্যালি ওই যে রুলসটা আছে 8 আওয়ার ওয়ার্ক, হ্যাঁ 8 আওয়ার রেস্ট, 8 আওয়ার হচ্ছে তোর ফ্রি টাইম, যা ইচ্ছা করো রিক্রিয়েশন। ওই 8 আওয়ার্সে ওরা কি করে সেটাই হচ্ছে ওই 8 আওয়ার্সের মধ্যে এইসব জিনিসগুলো ওরা করতে থাকে। জায়গা আছে যে একটা নতুন কিছু নিয়ে বিশাল ফাঁকা জায়গা রয়েছে যেখানে বসে বসে লোক নেই কারোর সাথে গল্প করে। আমাদের কি হয়, সন্ধ্যেবেলা ধর আমাদের 4-5 ঘন্টা সবাই টাইম, 3-4 ঘন্টা সবাই টাইম কাটা হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, হ্যাঁ, বা চায়ের দোকানে বসে কারোর কেউ মাল খেয়ে বারে বসে, চার যেরকম ভাবে সেটাই। কিন্তু ওদের কাছে হচ্ছে ফাঁকা জায়গার মধ্যে বন্ধু বান্ধব কম হয়ে যায়, একা বসে বসে ওইগুলো নিয়ে বেশি দুজন ক্যাম্পিং করতে চলে গেলে, ওদের তো
লাইফস্টাইলটা আমাদের কাজের সময়টা ওদের খুব লিমিটেড, মানে হুম। এতটা সময় বেশি কাজ করার দরকার নেই, হুম কারণ যে টাকাটা দেয় সেই টাকাতেই হয়ে যাবে। তো সেই জন্য ওদের কাছে সময় থাকে এই প্রোগ্রেসিভ দেশগুলোর কাছে, তাই জন্য হ্যাঁ। ওরা এগুলো পায়। ঠিক আছে, এরকম ইউএফও ইনসিডেন্ট একটা সবচেয়ে বড় ইউএফও ইনসিডেন্ট যেটা মানে খুব আজেভাবে চাপা দেওয়া হয়েছে, ঠিক আছে, যার জন্য একজন মারা গেছিল, ঠিক আছে, সেটা ঘটে ব্রাজিলে। ঠিক আছে, এরকম প্রচুর ইনসিডেন্টের ঘটনা আছে। যদি তোমাদের মানে ব্রাজিলের স্টোরিটা শোনার খুব ইচ্ছা রইলো আমার। ব্রাজিলের স্টোরিটা শোনার খুব ইচ্ছে আছে। ব্রাজিলের স্টোরিটাতে কিন্তু মানে এটা শুধু জাস্ট একটা পয়লা দিয়ে রাখছি, ব্রাজিলের স্টোরিটাতে জ্যাংতো এলিয়েনকে ধরাও হয়েছিল। ঠিক আছে, অফিসিয়াল সমস্ত স্টেটমেন্ট রয়েছে, কিন্তু তারপর সব কিছু রিট্রাক্ট করে নেওয়া হয়। তাহলে ওটাই শোনার ইচ্ছা রইলো, আর পরে যেটা দেখি। যে যেটা চাইবে। দেখি কি বলে সবাই। এখানে অনেক অনেক কোনো পার্টি আছে, অনেক রকমের ইনস্টিটিউশন রয়েছে যারা এর মধ্যে ইনভলভ থাকে। ঠিক আছে, যারা তোমাদের মধ্যে কেউ যদি ইউএফওতে ইন্টারেস্টেড হয়, কেউ যদি ইউএফওতে ইন্টারেস্টেড হয়, ইউ ক্যান অলওয়েজ সার্চ অনলাইন। সবার কাছে ইন্টারনেট রয়েছে, কে সার্চ করো। ঠিক আছে, জিনিসটা এমন নয় যে মানে ওই আমি কনস্পিরেসি জিনিসটাতে আমি বিশ্বাস করি না। আমি যে জিনিসটাতে বিশ্বাস করি সেটা হচ্ছে ওপেন মাইন্ডেড চিন্তাটাতে। ঠিক আছে, ওরা যেটা বলে যে ইউএস গভর্নমেন্টের সাথে এলিয়েনদের চুক্তি রয়েছে তাই জন্য ওরা করছে, এই জিনিসটাতে আমি বিশ্বাস করি না। আমি জিনিসটাতে বিশ্বাস করি যেটা হচ্ছে দেখ, এত বড় মহাবিশ্বে অন্য প্রাণ থাকবে এটা অস্বাভাবিক কিছু নয়। যদি অন্য জায়গায় যদি প্রাণ না থাকে তাহলেই সবচেয়ে বড় খারাপ জিনিস। একজন একটা সায়েন্টিস্ট আছে, নামটা ভুলে গেছি, বলেছিল যদি কোনো অ্যানিমেল হয় যারা হচ্ছে এই আমাদের শাকসবজি যেটা, ওই ওই তো নীল ডিগ্যাস সাইসেন, হ্যাঁ হ্যাঁ ও বলেছিল যদি কোথাও যদি কোনো এরম প্রাণ যদি কোনো বিবর্তন হয়ে বুদ্ধিমত্তা পায়, যেই প্রাণটা মানে গাছ জাতীয় কোনো প্রাণ চলে চলে, তারা যদি মানে পৃথিবীতে ভুল করে এসে যায়, হ্যাঁ তারা এসে দেখবে যে আমরা তাদের বাচ্চা বীজ এসব খেয়ে নিচ্ছি, মানে ছোট ছোট চারা বাচ্চা তাদের হ্যাঁ ভ্রূণগুলোকে খেয়ে নিচ্ছি, ভ্রূণ যৌন সবই খেয়ে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তাই জন্য ওরা এটা বলেছিল। ঠিক আছে, আর একটাও জিনিস আছে, সেটা হচ্ছে এত বড় বিশ্বে, এটাও সায়েন্টিস্টের কথা, এত বড় বিশ্বে বা সায়েন্টিস্টের কথা আমার নিজেও ভেবে দেখ, যদি এত বড় বিশ্বে আর যদি কোথাও প্রাণ না থাকে, তার মানে এটাও ভেবে দেখ কতটা আমরা মানে একটা বড় কি বলবো একটা ভুলও হতে পারে বা খুব স্পেশালও হতে পারে, বা যদি কোথাও প্রাণ না থাকে তাহলে অ্যাবনর্মালি অনেকটা অ্যাবনর্মাল মানে ওই একটা কি বলে ওটা অ্যাবনর্মালিটিস কি একটা বলে ওই জিনিসটা। আর যদি অন্য জায়গায় প্রাণ থেকে তাহলে আমরা স্পেশালও নয় না। ঠিক আছে, এবার আমাদের মতো পৃথিবীর মতো গ্রহ তো অনেক আছে, হ্যাঁ ওটা মিল্কি ওয়েতেই করবে, বিলিয়নের ওপরে আছে। ঠিক আছে, প্রাণ থাকতেই পারে। এবার তারা যদি এখানে আসে, এবার আমার কাছে যেটা কথা, আমি যে জিনিসটাতে সবসময় বিশ্বাস করি, যদি কোনো একটা অন্য গ্রহ থেকে কোনো প্রাণী যদি এই গ্রহতে আসে, ঠিক আছে, তারা যে এসে এখন আমাদেরকে দেখবে, তাদের কাছে আমরা কীরকম জায়গাটা থাকবো, কেমন জায়গাটা থাকবো বলতে, মানে আমরা যেমন চিড়িয়াখানায় গিয়ে জন্তু জানোয়ার দেখি, তাদের কাছে তো আমরা সেরকম হবো। হ্যাঁ মানে যে যারা যদি স্পেসের মধ্যে যদি একটা লাইট ইয়ারে প্লাস ট্রাভেল করতে পারে তারা চোখের নিমিষে, তাদের কাছে তো আমরা তো হচ্ছি মানে বেসিক্যালি প্রিমিটিভ। হ্যাঁ প্রিমিটিভ ক্লাস। দেখ না, নিজেদের মধ্যে দেখ মারামারি করছে, দেখ ঘোরাঘুরি করছে, এরা টিভি দেখে আনন্দ পাচ্ছে, ওদের কাছে একটা এই জিনিস হয়ে যাবে। ঠিক আছে, আর তাদের কাছে তাহলে তাদের কাছে মানে টেলিকাইনেটিক যেটাকে বলে টেলিপ্যাথিক কমিউনিকেশন, ব্যাপারটাও অস্বাভাবিক কিছু নয়। যেমন অনেকে বলে আমাদের যে এত অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজিস অ্যান্ড এনিথিং ওদের থেকে, ঠিক আছে, সবগুলো ওখান থেকে। ওরা যেমন বলছি সেম অ্যাজ যদি ওই ট্রান্সফর্মার একটা ছিল না, ওই কিউবটা থেকেই পুরো আইডিয়া এটা শুরু হয়েছে, মানে বুমটা। হ্যাঁ মানে এবার এক একজনের এক রকম কথা, কারণ ওটাও তো ওই বেসিক্যালি কনস্পিরেসি থিওরির একটা মানে এই একটা যে ইউএফও যে একটা ওই কালচার, ওই কালচারেরই একটা এর মধ্যে পার্ট। ঠিক আছে, বিভিন্ন রকম যে কমিক্সগুলো আমরা পড়ি ওগুলো একটা ইউএফও কালচারের মধ্যেই একটা পার্ট। সুপারম্যান বাইরে দেশের লোক, মানে বাইরের মানে তো হচ্ছে একটা ইউএফও হয়ে যাচ্ছে, মানে এলিয়েন কি করে আসবে, ইউএফওতে করেই আসবে। তো বেসিক্যালি ওইখান থেকে সব কিছু স্টার্টিং। ঠিক আছে, তো এইগুলোর জন্য আমি বলি কি ওপেন মাইন্ডেড থাকলে কি আমি জিনিসটাকে এনজয় করতে পারবো। আর যদি ক্লোজ মাইন্ডেড থাকি যে না এটা এই ওটা ওই, তাহলে কি হবে, আমি জিনিসটা দেখে অন্য কেউ বলে সেটা ফ্রাস্ট্রেটিং লাগবে, এর মাথায় কোনো বুদ্ধি নেই। আর এরকম ভাবার কোনো দরকার নেই যে আমি মানে গোটা মহাবিশ্বে একটাই জায়গা যেখানে প্রাণ রয়েছে, বাকি কোথাও নেই, আর কোথাও নেই। ঠিক আছে, এটা হওয়াটাও খুব অ্যারোগেন্ট ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, তাই আমি চাই ওপেন মাইন্ডেড, সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ওপেন মাইন্ডেড থাকো। ঠিক আছে, যদি তোমাদের কোনো ইউএফও স্টোরি থাকে যেটা তোমরা শুনতে চাও, মানে আজকে যেগুলো বললাম তার মধ্যে ধরো ম্যাজেস্টিক 12 আছে, দ্য ইউএফও ইনসিডেন্ট মানে ম্যানহাটন ইউএফও ইনসিডেন্ট একটা আছে, যেটা একটা বিশাল বড় কেস। ঠিক আছে, ওটা ইউএস আর্মি নিজেরা ব্লান্ডার করেছিল। ঠিক আছে, একটা ব্রাজিল ইউএফও ইনসিডেন্ট আছে, একটা হচ্ছে এরিয়া 51 অ্যান্ড বব ব্রাজার।
যেটা মনে হবে শুনতে চাই হুম, কমেন্টে লেখো, চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিনে আবার। আমি বাবা আমি গগা, আজকের মতো Okay, টাটা bye. বাই বাই।